হ্যালো মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শিকন পাঠশালাতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়নের সুন্দর একটি অধ্যায়, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে এবং পদার্থের যত যাবতীয় যত সব আছে, আমরা আজকে এই তৃতীয় অধ্যায়ে সেটা সমাধান করার চিন্তা ভাবনা করবো এবং যত কম সময়ে এবং যত সহজে আমরা এই জিনিসটা শিখতে পারি চেষ্টা করা যাক। প্রথমত তো চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা দিছে যে রসায়ন তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন কি দিয়েছে, পদার্থের গঠন। তো পদার্থ আমরা জানি কয় প্রকার। পদার্থ হচ্ছে দুই প্রকার। পদার্থ হলো দুই প্রকার। পদার্থ হলো দুই প্রকার। পদার্থ হলো কয় প্রকার? দুই প্রকার। প্রথমত হলো মৌলিক পদার্থ। প্রথমত কি মৌলিক 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 পদার্থ এবং দ্বিতীয়ত যৌগিক দ্বিতীয়ত যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। তাহলে পদার্থের গঠন সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে পদার্থ কয় প্রকার। পদার্থ হলো দুই প্রকার। এক হচ্ছে মৌলিক পদার্থ এবং দুই হচ্ছে যৌগিক পদার্থ। এক হচ্ছে কি মৌলিক পদার্থ আর দুই হলো যৌগিক পদার্থ। এবার এতটুকুন কি শেষ? এবার আমরা লিখবো মৌলিক পদার্থ কাকে বলে এবং যৌগিক পদার্থ কাকে বলে, এবং সুন্দরভাবে উদাহরণ সহ আমরা সেগুলো দেখার চিন্তা ভাবনা আমরা করবো। আমরা একটু এটা মুছে দিই। সো আমাদের আজকে বিষয়বস্তু থাকবে রসায়ন তৃতীয় অধ্যায়। আমরা এখানে একটু ছোট করে ড্যাশ বক্স করে দিই। রসায়ন তৃতীয় অধ্যায়। সো বন্ধুরা, আমরা প্রথমে বলেছি যে মৌলিক পদার্থ সম্পর্কে আমরা জানবো। প্রথমে কি বলেছি? মৌলিক পদার্থ কাকে বলে? আমাদের প্রথম প্রশ্ন হলো মৌলিক পদার্থ কাকে বলে। আমাদের প্রথম প্রশ্ন কি মৌলিক পদার্থ কাকে বলে? তাহলে মৌলিক পদার্থ তাকে বলে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো উপাদান পাওয়া যাবে না। কি যাবে না? উপাদান পাওয়া যাবে না। তাকে মৌলিক পদার্থ বলবে। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে কি বলবে? মৌলিক পদার্থ বলবে। তাহলে আবার বলি, পদার্থকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ তাকে বলবে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো উপাদান পাওয়া যায় না। অর্থাৎ তুমি যদি একটা পদার্থকে ভাঙো, ভাঙার পরে দেখতে পাচ্ছ সেই উপাদানটাই একই থাকে। অর্থাৎ যদি আমরা কোনো একটি ধরো একটা কার্বনকে আমরা ভাবি, আমরা ভাঙি, আমরা অবশ্যই এমন কোনো চেহারা আমরা দেখেছি কার্বন। এটা হচ্ছে কি কার্বন, সিতে কি কার্বন, CARBON, কার্বন। অর্থাৎ কার্বন একটি পদার্থ, কার্বন একটি কি মৌল, কার্বন একটি কি পরমাণু বা মৌল। হ্যাঁ, এবার মৌলিক পদার্থ বলেছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলবে। অর্থাৎ কার্বনকে যদি আমরা ভাঙি,
কার্বনকে যদি আমরা কি বলেছি বন্ধুরা, কার্বনকে যদি আমরা ভাঙি, অর্থাৎ কার্বন মৌলটারে যদি আমরা ভাঙি, তাহলে এর ভিতরে আমরা কি পাবো, কার্বনই পাবো, কার্বনই পাবো। কি পাবো বন্ধুরা, কার্বনই পাবো। অর্থাৎ আমরা দেখে থাকবা, যখন কয়লা ধরো হচ্ছে একটি একটি কয়লা, একটি কি কয়লা, এখানে যদি তুমি এটা যদি একটা কয়লা কল্পনা করো, অর্থাৎ কয়লা, তখন কয়লাকে যদি আমরা ভাঙি, কয়লাকে কি করি, বিদন্ন করি, মানে কি বিচ্যুতি করি, বিদন্ন যদি করি, অর্থাৎ যদি ভেঙে ফেলি, অর্থাৎ যদি কি ভেঙে ফেলি, তাহলে আমরা কি পরিশেষে কি পাবো, কার্বন ফিরে পাবো। পরিশেষে কি ফিরে পাবো, কার্বন ফিরে পাবো। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যদি কোনো পদার্থকে ভাঙলে, যদি কোনো পদার্থকে ভাঙলে সেই পদার্থের সেই একই উপাদান ছাড়া যদি অন্য কোনো উপাদান পাওয়া না যায়, তাহলে তাকে কি বলবে, মৌলিক পদার্থ বলবে। তাহলে তাকে কি পদার্থ বলবে, মৌলিক পদার্থ বলবে। অর্থাৎ যখন আমরা কার্বনকে ভেঙেছি, অর্থাৎ যখন আমরা কি করেছি, কার্বনকে যখন ভেঙেছি, তখন কি পেয়েছি, অর্থাৎ একটা কয়লার ভিতরে কি থাকে, কার্বন থাকে। অর্থাৎ কার্বন কয়লাটা যখন ভেঙেছি, পুনরায় আবার সেই কার্বন আবার আমরা পুনরায় ফিরে পেয়েছি, অর্থাৎ সেই উপাদান আবার রিটার্ন কি ফিরে পেয়েছি। তাহলে একে কি বলবে, একে মৌলিক পদার্থ বলবে, মৌলিক পদার্থ বলবে। এবার আমরা যৌগিক পদার্থ চলে যাব। কোথায় চলে যাব, যৌগিক পদার্থ। তো অবশ্যই বন্ধুরা ক্লাসটি ভালো লাগবে আশা করি, শেষ পর্যন্ত দেখবে এবং এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভালো ভালো আমার শিক্ষণীয় পরবর্তীতে আমার যে শিখন পাঠশালার পড়াশোনার ইয়ে আছে, সেগুলো তোমাদের সামনে চলে আসবে এবং পরবর্তীতে তোমরা থাকলে আরও সামনে এগোতে পারবো। এবং লাইক করে সবাইকে হচ্ছে শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে ক্লাসটি করতে সবার সাহায্য হয়, এবং তুমি করবে এবং অপরকে করার সুযোগ করে দেবে। এবার শিখবো আমরা যৌগিক পদার্থ। এবার কি শিখবো, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। তো আমি একটু লিখে নিই, যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক, দুই বা ততোধিক উপাদান পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলবে, তাকে যৌগিক পদার্থ বলবে। তাহলে কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পদার্থ তাকে বলবে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক, অর্থাৎ দুইটা উপাদানও পেতে পারি, অথবা তিনটা উপাদানও পেতে পারি, অথবা আবার 4টা 5টা 6টা 7টা 8টা 9টা উপাদানও আমরা কি পেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পদার্থকে ভাঙলে দুই বা তার অধিক উপাদান পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলবে। আচ্ছা ভাইয়া, যে বুঝলাম বলবে। এবার একটা উদাহরণ দেন, অবশ্যই উদাহরণ। এবার আমরা ইংলিশের একটা উদাহরণ দেখব। আমরা যদি একটি লেখার চক, এটা অবশ্য সরি এটা তো লেখার চক না, এটা তো হোয়াইট বোর্ডের। যদি আমরা একটি লেখার চককে কল্পনা করি, একটি লেখার চক, এটা যদি আমরা একটু ভালোভাবে একটু দেখি, এটা যদি একটু ভালোভাবে হচ্ছে দাগটা দেখে যায় কেন, যদি এর একটা চক কল্পনা করি, আমরা হচ্ছে লেখার চক কল্পনা করি, তো লেখার চককে আমরা কিভাবে এখন ভেঙে ফেলবো, লেখার চককে কি ভেঙে ফেলবো। যেহেতু আমার লেখার চক আমার সামনে নাই, সেহেতু আমরা কি করব, লেখার চককে আমরা ভেঙে ফেলবো, লেখার চককে কি করব, ভেঙে ফেলবো। এবার লেখার চককে যদি আমরা ভাঙি, তাহলে এতে 3টে উপাদান আমরা দেখতে পাবো। কয়টি উপাদান, লেখার চককে যদি আমরা ভাঙি, এই যে কি ভেঙে ফেললাম, তাহলে এতে কয়টা উপাদান দেখতে পাবো, 1টা 2টা 3টা, কি একটা দুইটা, আর একটা হচ্ছে 3টা। তো ভাইয়া বুঝলাম যে 3টে উপাদান দেখতে পাবো। কি কি উপাদান দেখতে পাবো, দেখো একটা লেখার চককে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা 3টে উপাদান পাবো। সেই 3টি উপাদান হচ্ছে
এক নম্বরে হচ্ছে ক্যালসিয়াম, এক নম্বরে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। দ্বিতীয় নম্বরে হচ্ছে কার্বন, দ্বিতীয় নম্বরে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার্বন। তৃতীয় নম্বরে হচ্ছে কি প্রথম নম্বরে কি ক্যালসিয়াম, দ্বিতীয় নম্বরে কি কার্বন এবং তৃতীয় নম্বরে হচ্ছে অক্সিজেন, তৃতীয় নম্বরে কি অক্সিজেন। তাহলে দেখো আমি বলেছি যে যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে দুই বা তার অধিক অর্থাৎ কি দুইটিও পেতে পারি আবার তিনটিও পেতে পারি। তাহলে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক উপাদান পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলবে। যেমন একটি যদি লেখার চককে আমরা ভেঙে ফেলি তাহলে সেখানে আমরা তিনটে উপাদান পাবো, একটা ক্যালসিয়াম, একটা কার্বন, একটা অক্সিজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লেখার চককে ভেঙে একটা উপাদান কি আমরা একটা উপাদান পাইনি, তাহলে একে কি বলবো না মৌলিক পদার্থ বলা যাবে না, একে কি বলতে হবে যৌগিক পদার্থ। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের পার্থক্য। যদি খ থেকে আসে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে তোমরা ব্যাখ্যা দেখো, তাহলে আমরা আশা করি পারবো এবং আমি বলে দেবো পার্থক্যগুলো। এবার আমরা শিখবো হলো যে আমরা সবাই পরমাণু এবং অণু সবাই আমরা এর সাথে পরিচিত এবং এই দুটো শব্দের সাথে আমরা অলরেডি পরিচিত আছি। এখন আমরা শিখবো পরমাণু এবং অণু, পরমাণু এবং অণু। প্রথমত আমরা শিখবো হচ্ছে পরমাণু। প্রথমত কি পরমাণু। এই পরমাণু কথাটি খুবই একটি সহজ কথা, কিন্তু অনেকে আমরা বুঝি না যে কিভাবে পরমাণু গঠিত হয়। পরমাণু মূলত ওই যে আমরা প্রথমে করছিলাম না মৌলিক পদার্থ, ওই মৌলিক পদার্থের একেবারে সহোদর অর্থাৎ পরমাণু কি ওই যে মৌলিক পদার্থকে ভাঙলে কি একটি উপাদান ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কোনো উপাদান পাওয়া যাবে না। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ ছোট ছোট আরো যদি আমরা সোজা ভাষায় যেতে চাই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ধরো একটা মৌলিক পদার্থ কার্বন, একটা মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ একটা কার্বন একটা কি পদার্থ কার্বন একটা মৌলিক পদার্থ এই কার্বন একটা কি মৌলিক পদার্থ। আবার গেল কার্বন একটি কার্বন। তাহলে কার্বনের বিষয়ে কি থেকে কার্বনের কি মৌলের কি সংক্ষিপ্ত কি সি দ্বারা প্রকাশ করে, একে কি দ্বারা প্রকাশ করায় একে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা কি বলেছি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবে পরমাণু বলবে। অর্থাৎ যদি আমরা ওই আবার প্রথম অবস্থায় ফিরে যাই, কয়লার কথা চিন্তা ভাবনা করি, কয়লা একটি স্তম্ভকে যদি আমরা ধরি এটার নাম কি বলবে, এটার নাম হচ্ছে কয়লা। কি বলবে কয়লা। আমরা এই কয়লাটা যদি কি করি এখন ভেঙে ফেলে, এখন যদি এটারে কি ভেঙে ফেলাই ধরো আমরা কয়লারে এখন ভেঙে ফেললে কি হবে এরকম ছোট ছোট দানাদার অংশ আমরা কি ওই যে আমাদের পেয়ে যাব। কি বলেছি বন্ধুরা, যখন একটা কার্বনকে আমরা ভাঙলে আমরা কি পাবো কয়েকটি ক্ষুদ্র দানাদার অংশ পেয়ে যাবো। একে কি বলবে প্রত্যেকটা এই একটা ক্ষুদ্রতম কণা, কি বলবে এটা একটা ক্ষুদ্রতম, এই যে একটা কি বলবে ক্ষুদ্রতম কণা বলবে। কি বলবে ক্ষুদ্রতম কণা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরমাণু কিভাবে গঠিত হয় মৌলিক পদার্থের সাহায্য নিয়ে গঠিত হয়, অর্থাৎ মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা থাকে প্রত্যেকটি এক একটিকে কি বলে পরমাণু বলে, কি বলে পরমাণু বলে। এবার আমরা অণু সম্পর্কে জানবো। এবার আমরা কি সম্পর্কে জানবো অণু। এতক্ষণে আমরা অবশ্যই স্ক্রিনশট বা লিখে নিয়েছি। এবার আমরা অণু সম্পর্কে একটু ধারণা নিব।
এবার অণু হচ্ছে ঠিক একই যৌগিক পদার্থের সহোদর। যৌগিক পদার্থের কি সহোদর, অর্থাৎ যৌগিক পদার্থের সহোদর হচ্ছে কি অণু, এবং মৌলিক পদার্থের সহোদর কি পরমাণু। যদি মনে না থাকে এই দুইটা শর্ট টেকনিক। এবার আমরা 2 নম্বরে যাব হচ্ছে অণু। 2 নম্বরে কি শিখবো? অণু। 2 নম্বরে কি শিখবো? অণু। 2 নম্বরে কি শিখবো? অণু। এবার অণু কাকে বলে? অণু কাকে বলে? আমরা বলেছি যে যৌগিক পদার্থ যদি কোনো উপাদানকে ভাঙলে দুইটা উপাদান অথবা যদি কোনো পদার্থকে ভাঙলে দুইটা উপাদান অথবা তিনটা উপাদান পাওয়া যায়, তাকে কি উপাদান বলবে? যৌগিক পদার্থের উপাদান বলবে। সরি বন্ধুরা, ক্যামেরা ডিস্টার্ব হবে। আবার আমরা হচ্ছে ফিরে আসলাম। তো এখন আমরা অণু সম্পর্কে আমরা জানবো। কি সম্পর্কে জানবো? অণু সম্পর্কে আমরা জানবো। দেখো অণু জিনিসটা কি এবং অণুটারে কেন অণু বলছে আমরা সেই সম্পর্কে জানবো। যদি কতগুলো কতগুলো ক্ষুদ্র কতগুলো ক্ষুদ্র কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে যে মিলে 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 যা সৃষ্টি হয়, যা সৃষ্টি হয় তা অণু। তা কি? অণু। কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে যে যা সৃষ্টি হয় তাকে কি বলবে? অণু বলবে। কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে আমরা কি বলেছি? অণুর সহোদর কে? অণুর হচ্ছে সহোদর হলো যৌগিক পদার্থ। অণুর সহোদর কে? যৌগিক 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 পদার্থ। আমরা কি বলেছি? অণুর সহোদর কে? অণুর সহোদর হলো যৌগিক পদার্থ। অণুর সহোদর কে? অণুর সহোদর হলো যৌগিক পদার্থ। অর্থাৎ আমরা যদি সেম ভাবে একটু চলে যাই পেন্সিলে সরি চকের এতে যদি আমরা চলে যাই যৌগিক পদার্থের উদাহরণে, তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমরা তিনটা উপাদান পেয়েছিলাম। কয়টা উপাদান? তিনটা উপাদান পেয়েছিলাম। একটা হচ্ছে কি উপাদান পেয়েছিলাম? প্রথম উপাদান ক্যালসিয়াম পেয়েছিলাম। প্রথম উপাদান কি পেয়েছিলাম? ক্যালসিয়াম পেয়েছিলাম। আচ্ছা, দ্বিতীয় উপাদান কি পেয়েছিলাম? কার্বন পেয়েছিলাম। আর তৃতীয় উপাদান কি? অক্সিজেন পেয়েছিলাম। কি পেয়েছিলাম? অক্সিজেন। তাহলে আমরা এখানে কয়টা উপাদান পেয়েছিলাম? তিনটা উপাদান। যৌগিক পদার্থ কয়টা উপাদান পেয়েছিলাম? তিনটা উপাদান আমরা লক্ষ্য করেছিলাম। তো দেখো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে যা সৃষ্টি হবে সেটাকে কি বলবে? অণু বলবে। তো আমরা যদি এই তিনটে কণা, একটা কণা, এই দুইটা কণা, এই তিনটা কণা, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা না? এই যে একটা ক্ষুদ্র কণা, একটা ক্ষুদ্র কণা, একটা ক্ষুদ্র, কয়টা ক্ষুদ্র কণা? তিনটি ক্ষুদ্র কণা মিলে একটা কি তৈরি করেছে? অণু তৈরি করেছে। তাহলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে কি সৃষ্টি হবে? অণু সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে বন্ধুরা? অণু সৃষ্টি হবে। তো এটা একটু খাতায় লিখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট মেরে নিতে পারো। সো এবার আমরা আরো এবার আমরা যাব সুন্দর একটি জিনিসে। সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো জানতে হবে। প্রথমত আমরা সবাই পরমাণুর ভেতরে তিনটে জিনিস আমরা শিখব। তো আমরা এখন মুছে দিলাম। এবার আমরা শিখব সবার পরিচিত তিনটা জিনিসের নামের বুক। তিনটা জিনিসের কি বলেছে বন্ধুরা? সবার পরিচিত তিনটা জিনিসের নামের বুক। কয়টা বুক? তিনটা জিনিসের নামের মুখ। সো আমরা প্রথমত সেই তিনটা জিনিসের প্রথমটা আমরা একটু দেখার চিন্তা ভাবনা করবো পর্যায়ক্রমে। প্রত্যেকটা আমরা দেখব। প্রথমত 1 নম্বরে রয়েছে প্রোটন। এটা হচ্ছে বন্ধুরা প্রোটন। প্রোটন। 2 নম্বরে রয়েছে হচ্ছে নিউট্রন। নিউট্রন। 3 নম্বরে আছে হচ্ছে ইলেকট্রন। 3 নম্বরে কি? ইলেকট্রন। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা সেই আমাদের চেনা মুখগুলো আমরা এখানে দেখতে পেলাম। প্রথমে কি রয়েছে? প্রোটন।
তারপরে হচ্ছে কি নিউট্রন। এবার তৃতীয় অবস্থায় কি রয়েছে ইলেকট্রন। তৃতীয় অবস্থায় কি রয়েছে বন্ধুরা ইলেকট্রন। এবার কেন আমরা এগুলো লিখলাম এবং কেন আমাদের এগুলো শিখতে হবে, আমাদের এমসিকিউ বলো বা ক দাগের প্রশ্ন বলো বা আমাদের বড়াটে বলো, আমাদের সবই কাজে লাগবে। তো এই তিনটা লিখে নাও। লিখে নেওয়ার পরে আমরা এবার প্রথমত ইলেকট্রন সম্পর্কে আমরা প্রথমে একটু শিখবো। ইলেকট্রন জিনিসটা কি, ইলেকট্রন জিনিসটা কি। দেখো ইলেকট্রন হলো, প্রথম আমরা একটু লিখি ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন প্রথমে আমরা কি শিখবো বলেছি ইলেকট্রন। ইলেকট্রন হলো ইলেকট্রন ইলেকট্রন হলো পরমাণুর ইলেকট্রন হলো পরমাণুর আর ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। নেগেটিভ কি বলেছি বন্ধুরা, চার্জ। কি বলেছি চার্জ। তাহলে প্রথমত আমরা কি শিখবো ইলেকট্রন শিখবো। ইলেকট্রন জিনিসটা কি, ইলেকট্রন হচ্ছে কোন পরমাণুর ইলেকট্রন হলো কোন পরমাণুর ঋণাত্মক বা নেগেটিভ চার্জকে কি বলবে আমাদের ইলেকট্রন বলবে। কি বলবে আমাদের ইলেকট্রন বলবে। কি বলবে আমাদের ইলেকট্রন বলবে। তাহলে এবার আমরা দেখে আসি। ধরো কোন একটা ইলেকট্রন দেওয়া থাকলো, কোন একটা পরমাণু দেওয়া থাকলো, ধরো সোডিয়াম একটি দেওয়া থাকলো। সোডিয়াম আমরা একে অবশ্যই আমরা চিনে থাকি, আমরা এইটে চিনেছি। এই মৌলটির পরিচয় হলো, এর নাম সোডিয়াম, এর নাম হলো সোডিয়াম। এবার সোডিয়ামের কি বলেছে, একটা মৌল দেওয়া আছে কি সোডিয়াম। ইলেকট্রন হলো পরমাণুর ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। দেখো সোডিয়ামের মাথায় যদি কখনো বা আমরা যদি আর একটু ভালো একটা উদাহরণ দেখতে চাই, সেটা হচ্ছে এটারে কি বলে, এটারে বলা হচ্ছে ফ্লোরিন। এটারে কি বলে ফ্লোরিন। ধরো ফ্লোরিন একটা মৌল। ফ্লোরিনের মাথায় ধরো এই যে ফ্লোরিন প্রথম অক্ষর লিখে এর মাথায় একটা কি চিহ্ন দেওয়া আছে, নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন দেওয়া আছে, নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। ধরো একটা মৌল আমি লিখে দিচ্ছি কি ফ্লোরিন লিখে তার মাথায় কি দেওয়া আছে, অবশ্যই একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমি বলেছি ইলেকট্রন হলো পরমাণুর ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। আচ্ছা ধরো আমরা মোটের সংজ্ঞা মুখস্থ রাখতে পারছি না, তাহলে আমার সেক্ষেত্রে আমি একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কোন একটা মৌল, যে কোনো একটা মৌল তোমরা লিখবা, কোন মৌলের ঋণাত্মক বা নেগেটিভ চার্জ হলো ইলেকট্রন। ঋণাত্মক কোন মৌলের ঋণাত্মক বা নেগেটিভ চার্জ হচ্ছে ওই মৌলের কি ইলেকট্রন। ওই মৌলের কি নির্দেশ করবে, ইলেকট্রন নির্দেশ করবে। তাহলে আমরা এতক্ষণে কি বুঝতে পারলাম। ধরো আরেকটা তোমার উদাহরণ দেওয়া যদি দিয়ে দেয় তাহলে আরেকটু বুঝতে পারবা। তো যদি আমরা বলি ক্লোরিন, হ্যাঁ এই যে ক্লোরিন সিএল, এটারে বলা হচ্ছে ক্লোরিন। এটা কি বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লোরিন। অর্থাৎ ক্লোরিনের মাথায় যদি এটারে কি বলবে ঋণাত্মক চার্জ বলবে। কি বলবে এটারে নেগেটিভ। এটারে কি বলবে নেগেটিভ চার্জ। অর্থাৎ নেগেটিভ চার্জ যদি থাকে সেটারে আমরা কি বলবো ইলেকট্রন বলবো। তাহলে এই যে ক্লোরিনের মাথায় এই যে নেগেটিভ বা মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা আমরা দ্বারা কি বলবো যে ওইটা ঋণাত্মক বা নেগেটিভ চিহ্ন বিশিষ্ট একটি ইলেকট্রন যুক্ত মৌল। এবার আমরা চলে যাব হচ্ছে প্রোটনে। এবার আমরা কি চলে যাবো বন্ধুরা, অবশ্যই একটু দেখো এবং লিখে নাও, এবং সাথে সাথে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং প্রয়োজনে লাইক দিবে। এবং আমি চিন্তা ভাবনা করবো তোমাদেরকে যত সহজে এবং সহজ উপায়ে ক্লাসটা শেখানো যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, বেশ দ্রুত শেয়ার করে দাও। এবার আমরা শিখবো হচ্ছে প্রোটন শিখবো। কি শিখবো বন্ধুরা,
প্রোটন। তো আমরা এতক্ষণে শিখলাম ইলেকট্রন। ইলেকট্রন হলো কোনো পরমাণু বা মৌলের মাথায় যদি কি দেওয়া থাকে, একটা ঋণাত্মক দাগ দেওয়া থাকে বা নেগেটিভ একটি যদি দাগ দেওয়া থাকে, সেটারে আমরা কি বলবো, কোনো একটি মৌলের মাথায় বা কোনো একটি পরমাণু বলো বা মৌলের মাথায় যদি মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দেওয়া থাকে, সেটারে আমরা কি বলবো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটারে আমরা ইলেকট্রন বলবো। এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে প্রোটন। কি শিখবো? শিখবো হচ্ছে আমরা প্রোটন। কোন পরমাণুর ধনাত্মক, কোনো পরমাণু ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত, পজিটিভ চার্জ যুক্ত। দেখো প্রিয় বন্ধুরা, এবার আমরা আগে শিখছিলাম ইলেকট্রন। ইলেকট্রনে কি থাকতো? নেগেটিভ বা ঋণাত্মক চার্জ যুক্ত থাকতো। কিন্তু প্রোটনে তার উল্টাটা, প্রোটনে কি হবে? প্লাস থাকবে। কি থাকবে? প্লাস এবং অথবা ধনাত্মক চার্জ যুক্ত কোনো কিছু থাকবে। তাহলে প্রোটন হচ্ছে কোনো পরমাণুর ধনাত্মক বা পজিটিভ চার্জ যুক্ত, একে কি বলবে? প্রোটন বলবে। এবার আমরা কি উদাহরণে যাব? অবশ্যই উদাহরণে যাব। উদাহরণে যদি আমরা একটি দেই, যে আগের উদাহরণটা আমরা যেটা মুছে ফেলছিলাম প্রথমে, এটারে কি বলবে? বলছিলাম সোডিয়াম বলবে। কি বলবে? সোডিয়াম। ধরো এমন একটি তোমার মৌল তোমার সামনে দেওয়া আছে, এমন একটি মৌল তোমার সামনে দেওয়া আছে, দিয়ে বলছে যে এর মাথায় প্লাস একটা দেওয়া আছে। হ্যাঁ, প্লাস দিয়ে বলছে ধরো এখানে এই যে এটারে ব্লক আকারে বন্দি করে দেওয়া। হ্যাঁ, ব্লক করে আকারে বন্দি করে দেওয়া হলো। বললো এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দ্বারা কি নির্দেশ করে? কি নির্দেশ এতক্ষণে আমি জানি বন্ধুরা তোমরা অবশ্যই ধরে ফেলেছো যে কি নির্দেশ করে। তবুও যারা এখনো বুঝতে পারো নাই, তাদেরকে নিয়ে পথ চলা। তো প্রোটন হলো কোনো পরমাণুর ধনাত্মক বা পজিটিভ, অর্থাৎ কি প্লাস চার্জ যুক্ত থাকবে। অর্থাৎ সোডিয়াম কি একটা মৌল, এই মৌল, তাহলে মৌলের মাথায় কি আছে? একটা প্লাস চিহ্ন আছে। কি আছে? একটা প্লাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন দ্বারা কি বোঝাবে? ওইটা পজিটিভ চার্জ যুক্ত বোঝাচ্ছে। কি দ্বারা বোঝাবে? সেটা হচ্ছে কি দ্বারা বোঝাবে প্রিয় বন্ধুরা? ওটা কি বোঝাবে? ওটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। কি হবে? পজিটিভ চার্জ যুক্ত। তাহলে আরেকটা যদি উদাহরণ দেই, ধরো আরেকটা যদি আমরা উদাহরণ বলি, সেটা হলো যদি বলি ক্যালসিয়াম 2+, দেখো ক্যালসিয়াম 2+ কেন হয়েছে সেটা আমরা আমার পরবর্তী ক্লাসে তোমরা দেখবা। ক্যালসিয়াম 2+, দেখো আমাদের এখানে কি সে প্লাস আইকন আছে না? তো প্লাস আইকন থাকায় মানে কি ক্যালসিয়াম একটা প্রোটন। ক্যালসিয়াম ওই যে 2+ কে একটি কি বলে? প্রোটন বলবে। তাহলে এই প্লাস আইকন দ্বারা কি নির্দেশ করবে? এই প্লাস আইকন দ্বারা এই প্রোটন নির্দেশ করবে। কি নির্দেশ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই প্রোটন নির্দেশ করবে। তাহলে কি বলেছে? কোনো পরমাণু ধনাত্মক অথবা প্লাস চিহ্ন যদি কোনো মৌলের উপর মাথায় থাকে, তাহলে তাকে কি বলবে? প্রোটন বলবে। তাহলে তাকে কি বলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রোটন বলবে। তো এটা একটু সবাই লিখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট অবশ্যই মেরে নিবে, যত প্রয়োজনে এমসিকিউ করার সময় যেন প্রয়োজন আসে। তো আশা করছি বন্ধুরা তোমরা এ করে তুলে নিয়েছো। এখন আমরা দ্বিতীয় যে জিনিসটা আমাদের ছিল সেইটা আমরা এখন শিখবো। দ্বিতীয় জিনিসটা ছিল যে হ্যাঁ প্রশ্ন করো ভাইয়ের কাছে প্রশ্ন করো, যে বুঝতে না পারবো অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা। হ্যাঁ, এই কেউ না বুঝে যাবা না কিন্তু। হ্যাঁ, সবাইকে বুঝাতে হবে, সবাইকে কি করতে হবে? বুঝতে হবে না, ছেড়ে যায়। সবাই কি করতে হবে? বুঝতে হবে। না বুঝতে গেলে কি হবে? বুঝে তোমার অবশ্যই যেতে হবে। না বুঝে গেলে তুমি কি পরীক্ষার সময় অ্যান্সার করতে পারবে না। অ্যান্সার না করতে পারলে কি খাতায় ভালো মার্ক আসবে না। এখন আমরা শিখবো, দেখো 2 নম্বর পয়েন্ট আমাদের ছিল কি? 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের নিউট্রন। নিউট্রন নিউট্রন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে 1 শিখালেন, 1-এর পর তো 2 শেখানোর কথা,
তাহলে কেন আপনি 3 শিখালেন তারপর 1 শিখালেন নিউটন? প্রশ্ন করবে না? প্রশ্ন করবা না? অবশ্যই কেন শিখাইছি দেখো। আগে কি শিখাইছি? প্রথমে কি শিখাইছি? ইলেকট্রন, যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ কি নেগেটিভ চার্জ যুক্ত। এবং প্রথমটা কি শিখেছি? প্রথমটা শিখিয়েছি হচ্ছে প্রোটন, মানে কি ধনাত্মক চার্জ যুক্ত। এবার সবচেয়ে মজার জিনিস হলো, কেন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন তোমাদের লাস্টে নিউটনটা শেখাচ্ছি। দেখো নিউট্রনে কোনো চার্জ থাকে না, কোনো চার্জ থাকে, কোনো চার্জ থাকে না, কোনো কি নিউটনে কোনো কি থাকে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই এই এই তোমরা কি ঘুমাই পড়ছো? অবশ্যই বলো কি নিউটনে কোনো চার্জ থাকে না। তাহলে আমরা এতক্ষণ দেখে এলাম কয়েকটি মৌল দেখে এলাম, সেখানে কি হয় প্লাস চার্জ যুক্ত, না হলে মাইনাস চার্জ যুক্ত আছে। সেটারে আমরা প্লাস চার্জ যুক্ত থাকলে সেটাকে কি বলেছি? প্রোটন বলেছি। ঋণাত্মক চার্জ যুক্ত থাকলে সেটাকে কি বলেছি? ইলেকট্রন বলেছি। কিন্তু এখন সবচেয়ে মজার ব্যাপার হলো যে নিউট্রনে কোনো চার্জই থাকবে না। নিউট্রনে কোনো কি থাকবে না? চার্জে থাকবে না। তো আমরা এখন দেখো সেজন্য নিউটনকে বলা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ দেখো, এজন্য নিউট্রন নিউট্রন নিউটনকে বলা হয় নিরপেক্ষ। ভাই এ পর্যন্ত বুঝলাম যে কোনো চার্জ থাকে না সুন্দরভাবে, কিন্তু ভাই এই যে নিউট্রনকে আপনি কেন নিরপেক্ষ বলছেন? উদাহরণ দেবেন না? বোঝাবেন না? অবশ্যই বোঝাবো। দেখো তুমি যখন চার্জহীন, তুমি যখন তোমার গায়ে কোনো বল নাই, তোমার যখন খাবানোর পরেও তোমার যখন গায়ে বল হচ্ছে না, তোমার ওজন বাড়ছে না, তখন তুমি কি লোকের উপর কি নির্ভরশীল না হয়ে কি চলতে পারবে না। অর্থাৎ নিউট্রনে এমন একটি জিনিস যেটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জহীন। একে যদি চলতে, তাহলে কারোর না কারোর সাহায্য নিয়ে কি এগিয়ে যেতে হবে। এজন্য কি আমরা যদি দুর্বল শরীর দুর্বল থাকে, অথবা যখন আমরা হাঁটাচলা করতে পারি না, তখন কি করি? একজন আরেকজনের সাথে সাহায্য নিয়ে হাঁটতে থাকি। অর্থাৎ যখন আমরা চার্জহীন, তখন আমরা কি নিরপেক্ষ। নিরপেক্ষ ঠিক তেমনই নিউট্রন কি, নিউট্রনের কোনো চার্জ থাকে না, এজন্য নিউটনকে কি বলা হচ্ছে? চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ, এটা একটু তুলে নাও। এবার আমরা শিখবো হচ্ছে আরেকটা সহজ একটা মজার জিনিস, সেটা হলো অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখে যাবা কার কি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করবো আরো ডিপলি ভালোভাবে বোঝানোর জন্য। এখন আমরা শিখবো হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। এটা এমসিকিউ বা সৃজনশীল জ্ঞানমূলকের জন্য আসতে পারে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক 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 সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ভাই বুঝলাম যে আপনি যে লিখেছেন পারমাণবিক সংখ্যা, তো এবার বোঝান। অবশ্যই বুঝাবো। দেখো কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা, দেখো এটারে জ্ঞানমূলক আসবে। হ্যাঁ, জ্ঞানমূলকে আসবে, জ্ঞানমূলক। হ্যাঁ, জ্ঞানমূলকে কোনো মৌলের কোনো মৌলের কোনো মৌলের কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, বোর্ড ছোট হবার জন্য দুঃখিত, তবুও চেষ্টা করছি লিখে ভালোভাবে উপস্থাপন করার জন্য। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যা, মোট প্রোটন সংখ্যায় হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা দেখো সুন্দর একটি সূত্র সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরেছি। পারমাণবিক সংখ্যা কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত
মোট প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। আর ভাই আপনি তো বুঝাইলেন, হ্যাঁ বুঝলাম, কিছুটা আমার মগজে আসলো, পুরাটাই আমার মগজে কি আসে নাই। তাহলে আমরা আরো ডিপলে ঢুকতে চাই, অবশ্যই আমরা ডিপলে যাব। দেখো কোনো একটি মৌল, ধরো আমরা যদি একটি মৌলের কথা চিন্তা ভাবনা করি, ধরো আমরা লিখলাম একটা সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম একটি মৌল। তো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত। ভাইয়া যে নিউক্লিয়াসটা কোথায় পাবো, আপনি যে পারমাণবিক সংখ্যা শেখাতে যাচ্ছেন, আমরা নিউক্লিয়াসটা কোথায় পাবো? দেখো যখন একটা মৌলকে লেখা হয় তখন এই যে মৌলটা লিখতেছি আমরা, এই যে একটা এটাকে কি বলা হয়, নিউক্লিয়াসের ভিতরে। দেখো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াস অবস্থিত, পরমাণু ধরো একটা যদি পরমাণু হয়, এর যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের ভিতরে কি কি অবস্থিত, নিউক্লিয়াসের ভিতরে এই সোডিয়াম মৌলটি অবস্থিত। তো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যায় হলো পারমাণবিক সংখ্যা। আমরা যদি আমরা 10টা মৌলের কথা মনে রাখতে পারি, তার মধ্যে 11তম আমাদের 11তম মৌল হচ্ছে চেনা মৌল। এবং বিশেষ অনেক বিক্রিয়ার ক্ষেত্রে স্থাপন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া আমরা যখন যাব তখন দেখবো এই সোডিয়াম জিনিসটি আমাদের খুবই প্রয়োজন পড়ছে। তা সোডিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা সরি আমরা দেখি সোডিয়ামের পায়ের কাছে, সোডিয়ামের কি বলেছে বন্ধুরা, সোডিয়াম, এই যে সোডিয়ামের পায়ের কাছে এই এমন এক এক দুটো সংখ্যা কি লেখা থাকে, থাকে না? এই সোডিয়ামের এই পায়ের কাছে এই 11 লেখা থাকে। যে এবার প্রশ্ন করতে পারে, ভাই হ্যাঁ হ্যাঁ আমরা বইতে দেখেছি যে আমাদের 4 অধ্যায় পদের সারণী পটভূমিতে এরকম একটা দৃশ্য আমাদের তুলে ধরা আছে। তাহলে কি বলেছে, কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। দেখো বন্ধুরা, সবচেয়ে সোজা উপায়ে চেনার, প্রোটন পারমাণবিক সংখ্যা চেনার সবচেয়ে সোজা উপায় হলো, আর প্রোটন সবচেয়ে সোজা হলো পারমাণবিক সংখ্যা, কোনো একটা মৌল দেওয়া থাকলো, এই মৌল দেওয়া থাকলে পায়ের কাছে, অর্থাৎ ধরো তুমি বসে আছো, তোমার পায়ের কাছে একটা বিড়াল এসে বসলো, হ্যাঁ বিড়াল এসে বসলো, ওই বিড়ালটা হবে তোমার পারমাণবিক সংখ্যা। কি হবে বন্ধুরা, ওই বিড়ালটা হবে তোমার কি পারমাণবিক সংখ্যা। ঠিক দেখো একইভাবে এই হচ্ছে সোডিয়াম কি একটি মৌল, সোডিয়াম কি একটি মৌল, এই মৌলের পায়ের কাছে কত সংখ্যা আছে, 11 সংখ্যা আছে। মৌলের পায়ের কাছে কত সংখ্যা আছে প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, 11 সংখ্যা আছে। তাহলে এই 11টাই কি হবে, বলো জোরে বলো, 11টাই হলো তোমার সে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা কি এতক্ষণ ধরে কি শিখলাম, কোন একটা মৌলের পায়ের কাছে যত সংখ্যা থাকুক না কেন, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, 10 থাকুক, 11 থাকুক, যা থাকুক সেটার আমরা কি দেবো, যেটা থাকবে সেইটাই, সেই 2টা বা থাকুক বা একটা সংখ্যা থাকুক, সেইটারে মিলে কি হবে, সেইটা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আশা করি সবার মাথায় ঢুকবে। তো সবচেয়ে সহজ, তোমরা দেখবা খুব এমন কম সহজেই তোমরা শিখতে পারবা। তো আমার সাথে যুক্ত থাকবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের চলে আসবে। তো এবার আমরা যে জিনিসটা শিখবো, আরেকটা ছোট্ট একটা জিনিস শিখবো। দেখো আমাদের এমসিকিউতে আসে যে, এমসিকিউতে ধরো আসলো কত জায়গায় একটা প্রশ্ন দিল, বা এমসিকিউ 1 নম্বরে প্রশ্ন দিল যে পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইংরাজি কোন অ্যালফাবেট দ্বারা, যে এ বি সি ডি এই এক্স ওয়াই জেড এই যে 26টা অ্যালফাবেট অক্ষর আছে, কোন অ্যালফাবেট দ্বারা পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করা হয়। তো আমরা দেখব পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা নির্দেশ করা হয়। দেখো পারমাণবিক সংখ্যাকে তোমরা মনে রাখবা, অ্যালফাবেটের শেষ অক্ষর কি, জেড, অ্যালফাবেটের শেষ অক্ষর কি, জেড। তাহলে জেড দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি তোমার বলে যে এখানে পারমাণবিক সংখ্যা কত, তাহলে তুমি কি বলবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো। যদি তোমরা শোনায় যে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত বা জেড এর মান কত, তখন তুমি কি বলবা, তখন তুমি হচ্ছে এই জেড সমান সমান 11 বলবা, কারণ জেড মানে কি পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত, 11, পারমাণবিক সংখ্যা কত, 11। সো এখন আমরা শিখব আর সহজ এবং সব টিচারদের চেয়ে আমি চিন্তা ভাবনা করবো সহজভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে ভর সংখ্যা। আমি জানি অলরেডি অনেকে এটা জানে, তারপরেও যারা জানে তাদের জন্য এবং যারা জানে না তাদের জন্য আরো ভালোভাবে শেখানোর চিন্তা ভাবনা করছি। দেখো এই কেউ ঘুমাবা না, সবাই যুক্ত থাকো, সবাই যুক্ত থাকো,
যুক্ত থাকো, দেখো সবাই যুক্ত থাকো। হ্যাঁ, তাহলে কি নতুন নতুন আরো শিখতে পারবা। এখন থেকে যদি কেউ শুরু নাও করে থাকো, এখন থেকে আবার নতুন করে শুরু করো, আমার চ্যানেলে দেওয়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকদিন পাঠ আকারে দেওয়া থাকবে। দেখো এবার হচ্ছে শিখবো আমরা হচ্ছে ভর সংখ্যা। কি শিখবো? এতক্ষণ আমরা কি যে কটা বিষয় দেখলাম, খুবই চমকপ্রদ এবং সোজা সোজা ভাবে শেখানো হয়েছে তোমাদেরকে। ঠিক একই নিয়মে একই প্যাটার্নে তোমাদেরকে এখন শেখাবো ভর সংখ্যা। কি শিখাবো বন্ধুরা? ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা মানে কি? ম্যাথ নাম্বার। ভর সংখ্যা হচ্ছে কি? ভর সংখ্যাকে আমরা যদি বলি ইংরেজিতে কি বলবো? ম্যাথ নাম্বার, ম্যাথ নাম্বার। তো আমরা এখন শিখবো ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা একে কি বলবে? ম্যাথ নাম্বার। একে কি বলবে? ম্যাথ নাম্বার। সো দেখো আমরা এখন কি শিখবো? ভর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি শিখবো? ভর সংখ্যা। দেখো ভর সংখ্যার সংজ্ঞাটা খুবই সোজা এবং ইজিলি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখো শেখানোর চেষ্টা করবো। ভর সংখ্যা হলো, সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, যেহেতু আমাদের অল্প কথায় আমরা ক্লাসটা শেষ করব এবং মূল টপিকগুলো তোমাদেরকে ধরাই দিব। তো ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের কোনো মৌলের কোনো মৌলের কোনো মৌলের কোনো মৌলের প্রোটন প্রোটন ও কি বলেছি বন্ধুরা? যে কোনো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি সংখ্যা? ও নিউট্রন সংখ্যার নিউট্রন সংখ্যার যোগফলকে যোগফলকে ভর সংখ্যা বলবে। ভর সংখ্যা বলবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যা কি? কোনো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলবে। তো ভাইয়া প্রোটনও তো শিখলাম, নিউট্রনও তো আমরা জানলাম, এখন ভর সংখ্যা কিভাবে আমরা বের করবো? তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করে দিই। আমরা যদি একটা মৌলের কথা চিন্তা ভাবনা করি, ধরো আমরা যদি লিখি যে সোডিয়াম, এখানে কি লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সোডিয়াম। এই যে দেখো, এই চেনা চেনা লাগে, এই চেনা চেনা লাগে, এই তো এই দেখে যাচ্ছে, এই চেনা চেনা লাগে, দেখো তো চেনা চেনা। বলো, তোমরা বলো। এই যে সোডিয়াম মৌল, এই মৌলের পারমাণবিক সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? বলো বলো। অবশ্যই 11। কেন? কি বলেছি? যদি কখনো কোনো মৌলের পার কাছে কোনো সংখ্যা আমরা দেখতে পাই, তা আমরা ইজিলি আমরা কি আন্দাজেও বলে দিতে পারবো যে ওটাই কি? ওটাই হচ্ছে তোমার কি? ভর সংখ্যা। ভর সংখ্যা। অনেক স্যারেরা আছে অনলাইনে, অনেক স্যারেরা আছে যে বলে যে ভাইয়া তুমি এটা মুখস্থ করো যে পারমাণবিক সংখ্যা মোট প্রোটন সংখ্যাকে কি বলবে? কি প্রোটন মোট প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। নো, এটা আমাদের করা যাবে না। আমরা মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসবো। এখন মুখস্থ বিদ্যা থেকে শর্টকাট টেকনিক ওয়ানলি শর্টকাট টেকনিক খাটাবো। কোনো মৌলের পার কাছে, অর্থাৎ কি এই হচ্ছে পা, এই পার কাছে যে যে সংখ্যাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কি? সেটা হলো আমাদের পারমাণবিক সংখ্যা। তো প্রিয় বন্ধুরা দেখো, পারমাণবিক সংখ্যা এটারে কি বলবে তাহলে? পারমাণবিক সংখ্যা। এটারে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যায়। এবং এই যে পার কাছে 11, এটা কি বললাম? পারমাণবিক সংখ্যা। এবং এই যে দেখো সোডিয়ামের এই হচ্ছে মাথা, এই হচ্ছে পা, এটা কি আমরা কি ধরবো? কোনো মৌলের উপর ডেরে মাথা ধরবো, তলার ডেরে কি ধরবো? পা ধরবো। উপর ডেরে মাথা ধরবো, তলার ডেরে কি ধরবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পা ধরবো। দেখো কোনো মৌলের যদি মাথার উপরে যদি কোনো সংখ্যা লেখা থাকে, সেটারে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। কি বলবো? সেটারে আমরা ভর সংখ্যা বলবো। এই যে লিখে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যা বলবো, ভর সংখ্যা বলবো। তো আমরা ইজিলি আমরা কি মুখস্থ করেছি? মুখস্থ করে নাই, মুখস্থ করি না। কি বলেছি? যদি কোনো মৌলের পার কাছে কোনো সংখ্যা দেখতে পাই, সেটা হচ্ছে কি? অবশ্যই কি প্রোটন সংখ্যা, অথবা কি বলতে পারো? পারমাণবিক সংখ্যা। ইয়েস, রাইট। এবং যদি মাথার কাছে, মাথার উপরে যদি কোনো সংখ্যা দেখতে পারো, ওটারে কি বলবে? ভর সংখ্যা। ওটারে কি বলবে? ভর সংখ্যা। আমরা ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? অ্যালফাবেটের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, অ্যালফাবেটের প্রথম অক্ষর কি? এ। অ্যালফাবেটের প্রথম অক্ষর কি? এ। তাহলে এটার দ্বারা কি করব? এটার দ্বারা প্রকাশ।
অ্যালফাবেটটা কি করা যাবে, প্রকাশ করা যাবে। অ্যালফাবেটটা কি প্রকাশ করা যাবে। তো আমরা কি বলবো, যখন কোনো মৌলের মাথার উপরে যেটা থাকবে সেটা ভর সংখ্যা এবং তলায় যেটা থাকবে। আচ্ছা ভাই বুঝলাম যে আমি তো সব জানি। এবার আমরা ভর সংখ্যা কিভাবে বের করব। দেখো ভর সংখ্যা বের করতে গেলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে প্রোটন সংখ্যা, একটা হচ্ছে নিউট্রন সংখ্যা। একটা কি প্রোটন সংখ্যা, একটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। দেখো আমরা এখানে প্রোটন সংখ্যাটা পাইছি, যে ভাই কোথায় পাইছে, এই যে পার কাছে যেটা সেটাকে কি বলবে, প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা অথবা কি সংখ্যা, প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। সো আমরা এখন কি পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা পেলাম, তো ভালো কথা পেলাম। এবার ভাই যে আমরা নিউট্রন সংখ্যা কোথা থেকে পাবো, এই ভাই প্রশ্ন আসে না যে নিউট্রন সংখ্যা কোথা থেকে পাবো। তো চলো লেটস স্টার্ট। আমরা নিউট্রন সংখ্যাকে কিভাবে খুঁজে বের করতে পারি। দেখো আমরা যদি একটু এই যদি এটা একটু সমস্যা নেই, এখানেই থাকুক। আমরা দেখো নিউটন সংখ্যা, দেখো নিউটন সংখ্যা, আচ্ছা মুছে দে, হ্যাঁ মুছে দিলে একটু সহজ হবে, যেহেতু ব্ল্যাকবোর্ড ছোট একটু কিছু করার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত ব্ল্যাকবোর্ড ছোট হওয়ার কারণে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে, তো আমার একটু পানি খেতে হবে, পানি খেয়ে আবার আসতেছি, হ্যাঁ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ওই মৌলটা এখানে লিখি, সোডিয়াম কি ছিল এখানে, সোডিয়াম পার কাছে 11, উপরে 11, উপরে কি ছিল 23। 23 কি বলবে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 23 কি বলবে, ভর সংখ্যা। আর মাথার তলার কাছে পার কাছে সেটা কি বলবে, কি বলবে, প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা তবে কি পারমাণবিক সংখ্যা। তো আমরা এখন কি প্রোটন সংখ্যা চিনলাম, প্রোটন সংখ্যাকে পাইছি, শুধু নিউট্রন সংখ্যাটাকে কি করতে হবে, খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজতে হবে সেই টেকনিক এবার আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করবো। কি শর্টকাট টেকনিক, দেখো কিভাবে, নিউট্রন সংখ্যা তাই না, তোমার নিউট্রন সংখ্যা বাইর করতে বলেছে। নিউট্রন সংখ্যার সূত্র, বইতে একটা সূত্র দেওয়া আছে, কি ভর সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। কি বলেছি বন্ধুরা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন প্রোটন সংখ্যা। বইতে এমন একটি সূত্র দেওয়া আছে, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আবার তো দেখো, আবার এমন ভাবে দেওয়া আছে যে এ মাইনাস জেড দেওয়া থাকতে পারে না, কেন থাকবে না, কারণ কি আমরা কি জানি, পারমাণবিক সংখ্যাকে কি অ্যালফাবেটের শেষ দ্বারা প্রকাশ করা হবে, এবং অ্যালফাবেটের কি শেষ অক্ষর দ্বারা, শেষ অক্ষর কি জেড, এবং উপরে মাথার কাছে যে অক্ষরটা থাকবে সেটা অ্যালফাবেটের কি প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হবে, প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। এবং প্রোটন সংখ্যাকে লাস্ট, ফার্স্ট এন্ড লাস্ট, ফার্স্ট এন্ড লাস্ট, মিডল নো, মিডলে কোনো কিছু নাই। তাহলে কি ফার্স্টে কি ভর সংখ্যাকে অ্যালফাবেটের এ, এবং দ্বিতীয় ভর সংখ্যা প্রোটন সংখ্যা অ্যালফাবেটের ইংরেজি অক্ষর লাস্টের জেড। তো আমরা বইতে এমন একটি সূত্র আমরা দেখবো, এমন একটি সূত্র আমরা কি দেখবো। তো ভর সংখ্যা, নিউটন সংখ্যা যখন আমরা বার করব, তখন ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা আমি প্রথমে তোমাদের শিখাই নিচ্ছি, এরপরে শর্ট টেকনিক শিখে দেবো, হ্যাঁ। এটা বইয়ের নিয়মে আমরা দেখি। বইয়ের নিয়মে বলেছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা তো আমরা চিনছি যে ভর সংখ্যা মাথার উপরে থাকে এবং প্রোটন সংখ্যা পার তলায় থাকে। প্রোটন সংখ্যা কি বলেছি, প্রোটন সংখ্যা পার কাছে থাকে এবং ভর সংখ্যা কি কোনো মৌলের মাথার উপরে থাকে। তো ভর সংখ্যা আমাদের কত, এখানে এই যে মাথার উপরে যে কত দেওয়া আছে, মাথার উপরে 23 দেওয়া আছে। সো আমরা এখানে কত পাতাবো প্রিয় বন্ধুরা, আমরা 23 পাতিয়ে দিলাম। কত পাতিয়ে দিলাম বন্ধুরা, আমরা এখানে কত পাতিয়ে দিলাম, 23 পাতিয়ে দিলাম। দেওয়ার পরে প্রোটন সংখ্যা কত দেওয়া আছে, নিচের পার কাছে কত দেওয়া আছে, 11 দেওয়া আছে। কি কত দেওয়া আছে, 11 দেওয়া আছে, 11 দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বিয়োগ তো আমরা পারি, এখানে কত থাকবে, 3 একবার দিলে 2, আর এখানে 1। তো আমরা এখন নিউটন সংখ্যা কত পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 12 পেলাম। এবার যদি আমরা একটু শর্টকাট টেকনিক যাই, শর্টকাট টেকনিক আমরা কেউ বুঝতে পারছি না, এবার আমরা এমসিকিউ তে বললো যে ভাইয়া আপনি তো সূত্র লেখাই দিলেন বইয়ের মতো, আমরা তো বুঝতে পারছিলাম না, বুঝলাম না, এবং আমাদের ওইটা মনে নাই, কি করব, আমি আরো একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। এটা হচ্ছে
আমার আমার সরি, এটা হচ্ছে শর্টকাট টেকনিক আমার বানানো। দেখো, যখন নিউটন সংখ্যারে তোমার বাইর করতে বলবে, এই যে নিউটন সংখ্যা, এই যে নিউটন সংখ্যাটা যখন তোমার বাইর করতে বলবে, তখন দেখো আমরা শর্টকাট টেকনিকে কি শিখবো, নিউটন সংখ্যার শর্টকাট টেকনিক শিখবো। প্রথম বিয়োগ শেষ কি শিখবো বন্ধুরা, প্রথম বিয়োগ শেষ। প্রথম বিয়োগ কি শিখবো আমরা, কি নিউটন সংখ্যারে যখন আমাদের কি শর্টকাট টেকনিকে যেতে বলবে, আমাদের যখন কি বলেছি প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, দেখো আমি এতক্ষণ তোমাদের বইয়ের নিয়মে করাইলাম। এখন আমি তোমাদেরকে আমি কি বলেছি, সবসময়ের জন্য আমি বলতেছি যে যত রকম সহজ টেকনিক আছে, শর্ট টেকনিক আছে, তোমাদেরকে ধরাই দেওয়ার জন্য, যাতে করে তোমরা অল্প সময়ে কম বেশি এমসিকিউ কম সময়ে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। তো আমি কি বলেছি, নিউটন মানে কি বলেছি, প্রথম বিয়োগ শেষ, প্রথম বিয়োগ শেষ। তো তোমার সূত্র মনে নাই, কিছু করার নেই, তুমি সূত্র সরি, এটা যদি এমসিকিউতে আসে, ও ভাই আমার তো সূত্র মনে নাই, তাহলে সূত্র আমি না জানলে কিভাবে অঙ্ক অ্যান্সার দিব, কোনো ব্যাপার না। আমরা শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি, তার জন্য কি প্রথম বিয়োগ শেষ, প্রথম বিয়োগ শেষ। তো প্রথম কি 23, প্রথম কি 23, শেষ কি 11, শেষ কি 11। তো কি নিউটন সংখ্যা কত বেরোলো ভাই, যে 12। কত বেরোলো ভাই, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত বেরোলো 12। তো দেখো এখানেও কত বেরিয়েছে 12। সো আমরা দুইটা নিয়মে যেতে পারি। এটাকে কি বলবে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, যাদের একেবারে মনে রাখতে পারছে না, অথবা আমাদের যখন এমসিকিউ পড়লো আমাদের এটা মনে নাই। সো ভাইয়া আমরা একটু ঢুকাই নেই যে কি নিউটন সংখ্যা যখন বাইর করতে বলবে, এই যে নিউটন সংখ্যা যখন বাইর করতে বলবে, তখন কি প্রথম বিয়োগ শেষ, প্রথম বিয়োগ শেষ। কি কঠিন হবে মনে রাখা, প্রথম বিয়োগ শেষ। তো প্রথম কত 23 সংখ্যা, আর দ্বিতীয় কত, শেষ কত 11। তো 23 বাদ দিলে আমরা জানি অবশ্যই 12 থেকে। আমরা কি পেলাম, যে আমরা পেলাম এতক্ষণ আমরা ভর সংখ্যা নির্ণয়ে নিউটন শিখলাম। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা কি নিউট্রন বাইর করা শিখলাম, নিউট্রন বাইর করা শিখলাম। সো এই জিনিসটা তোমরা ভালো করে তুলে নাও, এবং স্ক্রিনশট অবশ্যই অবশ্যই আমার প্রত্যেকটা পড়া বোঝানোর তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। আশা করি এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং অবশ্যই তোমরা যখন এমসি করবে তখন দেখবা যে ভাইয়া এই শর্টকাট টেকনিকগুলো শেখাই দিছে, তো আমরা এটা শিখতে পারছি। সো আমরা এখন লেখা হয়েছে, লেখা হয়েছে, আচ্ছা। সো আমরা এখন দেখো আমাদের সে মূল গন্তব্যে আমরা এখন প্রবেশ করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল গন্তব্যে এখন প্রবেশ করব। আমাদের মূল টার্গেট ছিল যে ভর সংখ্যা নির্ণয় করা। মূল টার্গেট কি ছিল, ভর সংখ্যা নির্ণয় করা। ইয়েস রাইট, আমাদের মূল ছিল ভর সংখ্যা নির্ণয় করা। তো ভর সংখ্যা যখন আমরা নির্ণয় করব, আমরা বলেছি কি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা ও নিউট্রন, এই সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত বার হয়েছে 12। নিউট্রন সংখ্যা কি এনতে ও না বুঝতে পারলাম, লিখে রাখি, আমাদের পরে কাজে লাগবে। তো সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত বার করেছি কষ্ট করে, দুইটা শর্টকাট টেকনিক, একটা বইয়ের টেকনিক তোমাদের দেওয়া আছে যেটা, আর আমার ট্রিক আমরা সেটা শিখাই দিছি। তো সোডিয়ামের আমরা নিউট্রন সংখ্যা কত বার করছি 12। তো কোনো মৌলে প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলবে। তো দেখো প্রোটন মানে কত, আমি কি বলেছি সব সময় পার কাছে থাকবে। তো প্রোটন কত, প্রোটন কত, এখানে কত 11। কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 প্লাস, কিসের জন্য প্লাস দিচ্ছি, এই যে যোগফলকে বোঝাইছে, হ্যাঁ যোগফলকে বোঝানোর জন্য যোগ দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, প্লাস চিহ্ন দিচ্ছি। এবার নিউটন কত পাইছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 পাইছি। কত পাইছি 12। এখন আমরা যদি যোগ করে দিই, তো করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12 যোগ 11, তাহলে কত 2 এর একে 3, আর 1 এর একে কত 2, 1 এর একে কত 2, 1 এর একে কত 2। এইবার মজার একটা কাহিনী ঘটছে, মজার একটা কি ঘটছে, কাহিনী ঘটছে। কি কাহিনী ধরতে পারছো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ধরতে পারছো কি কাহিনী ঘটছে? দেখো কি কাহিনী ঘটছে, কোন মৌলে প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলবে। তো আমরা কি কষ্ট করে ভর সংখ্যা বার করলাম, দেখলাম পরিশেষে আবার সেই কি করেছি, আবার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যেটা বার করলাম সেই দুটো যোগ করে আবার কি সেই মাথার জিনিস আবার হয়ে গেল। কোনো মৌলের প্রথম যে সোডিয়ামের মাথায় যে সংখ্যা সেটা কি আবার পাই গেলাম। তাহলে ভর সংখ্যা বের করার জন্য আমাদের কি
প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বার করতে হবে, এবং নিউট্রন সংখ্যা বার করার সহজ সূত্র হচ্ছে শর্টকাট টেকনিক, প্রথম বিয়োগ শেষ। প্রথম বিয়োগ শেষ কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রথম বিয়োগ শেষ। এবার আমরা একটু আমরা এতক্ষণ আমরা শিখলাম ভর সংখ্যা কি, ইলেকট্রন কি, প্রোটন কি, নিউট্রন কি, এবং মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। আমরা সবই কি করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা অলরেডি সবই শিখে ফেলেছি, অলরেডি কি শিখে ফেলেছি। তো আমাদের এতক্ষণ আমরা যেটা করালাম, এগুলো এমসিকিউ বলো বা সিকিউর ক দাগ বলো, জ্ঞানমূলক বলো, বা কখনো কখনো খ দাগেও এসে যেতে পারে, খ দাগেও এসে যেতে, খুব বলা নাই, কিছু করার নাই, অনেক সময় এসে যেতে পারে এরম পূর্ণ, কিন্তু ম্যাক্সিমাম টাইপে এই যে বেসিক যে ধারণাগুলো দিলাম, আমি মনে করি আমি সবচেয়ে সহজে এবং সহজ টেকনিকে তোমাদেরকে একটা জিনিস বারবার বোঝাই দিচ্ছি, এবং আশা করি তোমরা বুঝতে পারবা এবং আমার চ্যানেলের সাথে থাকবা, আমার পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা, তাহলে সবার আগে তোমার কাছে চ্যানেল পৌঁছে যাবে। এবং বন্ধুদের মাঝে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যেন এই চ্যানেলটা সবাই দেখার সুযোগ পায়, এবং সবাই যেন পরীক্ষার সময় মূল বেস্ট পারফেক্ট জিনিসটা যেন তোমরা খাতায় দিতে পারো। সো এতক্ষণ আমরা যেটা করছিলাম, এটা আমাদের পার্ট, এতক্ষণ আমরা করছিলাম